আজকে আমরা সারফেস টেনশন পার্ট 2 এক্সেস প্রেসার অফ এ লিকুইড ড্রপ বা তরল বিন্দুর অভ্যন্তরস্থ যে অতিরিক্ত চাপ সেইটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটি লিকুইড ড্রপ বা একটা তরল বিন্দুর কথা চিন্তা করি, আমরা ধরে নিচ্ছি যে এখানে তরল রয়েছে। তো এই তরল বিন্দু বা লিকুইড ড্রপের উপর বাইরে থেকে একটা বল কাজ করছে, যে বলটাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ, বা যেটাকে আমরা পি এক্সটার্নাল বলতে পারি বা পি আউট বলতে পারি। আর এই তরলবিন্দুর ভেতরে এর উল্টো দিকে একটা বল কাজ করছে, যে বলটাকে আমরা বলতে পারি পি ইন বা ইন্টারনাল ফোর্স আর কি, যেটাকে আমরা বলতে পারি, বা এটাকে আমরা পি লিকুইডও বলতে পারি। তো আমাদের স্বাভাবিক অবস্থায় মনে হতে পারে যে এই যে পি লিকুইড ইজিক্যাল টু পি এক্সটার্নাল, কিন্তু এই ধারণাটা ভুল। কেন না, যেহেতু এটি একটি তরলের ফোঁটা, তাহলে তরলের ফোঁটা মানে এখানে একটা সারফেস টেনশন কাজ করবে। সেই সারফেস টেনশনটা কোন দিকে কাজ করবে না, পি লিকুইড যেদিকে কাজ করছে তার উল্টো দিকে। সারফেস টেনশন সবসময় কী করে, তার ক্ষেত্রফলটা কমাতে চায়। তার মানে এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত এইরকম, পি লিকুইড ইজিক্যাল টু পি এক্সটার্নাল প্লাস হচ্ছে পি অফ সারফেস টেনশন। এটা আমরা বলতে পারি আর কি, যে মোট যে প্রেশারটা, এক্সটার্নাল যে প্রেশারটা, তার সঙ্গে সারফেস টেনশনটা যোগ হবে, সেইটা হচ্ছে লিকুইডের সঙ্গে সমান। তার মানে আমরা কি বলতে পারি, পি লিকুইড এটা দেন পি এক্সটার্নাল, অর্থাৎ বাইরের যে বায়ুমণ্ডলের চাপ তার থেকে ভিতরের যে তরল ফোঁটা রয়েছে তার ভিতরের যে চাপ, পি লিকুইডের যে চাপ, পি লিকুইড যেটা দেন পি এক্সটার্নাল, বাইরের বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা তরলের মধ্যে যে চাপ সেটা বেশি। এই চাপটাকেই আমরা বলছি এক্সেস প্রেসার। কথাটা ভালো করে বুঝতে হবে যে এক্সেস প্রেসার মানে হচ্ছে বাইরের চাপ থেকে ভেতরের চাপটা বেশি, সেই চাপটাকে আমরা বলছি এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ, তরল বিন্দুর অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ। আমরা সেই মানটা ক্যালকুলেশন করতে চাইছি। তো আমরা প্রথমে একটা তরল বিন্দু ধরে নিলাম। আমরা ধরে নিচ্ছি তরল বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে আর, তো এর বাইরের চাপ হচ্ছে পি আউট, আর ভেতরের চাপটা হচ্ছে পি আই। তো তরল বিন্দু প্রথমে ব্যাসার্ধ আর ছিল, কিন্তু এক্সেস প্রেসারের জন্য তার ব্যাসার্ধটা সে কতটা বৃদ্ধি করেছে না, ডেল্টা আর পরিমাণ বৃদ্ধি করেছে। তাহলে এক্ষেত্রে একটা কৃতকার্য হয়েছে। এই কৃতকার্যের মানটা কত, এই কৃতকার্যের মানটা কত না, কৃতকার্য সমান আমরা কি জানি, ওই বল গুণিত সরণ জানি, বল গুণিত সরণ, যেটাকে আমরা মানে ডিসপ্লেসমেন্ট বলি আর কি। তো এখানে ওই সরণ কতটা হয়েছে, ডেল্টা আর হয়েছে। এবার এফের মানটা আমরা কি লিখবো, মানে এফের মানটা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এফ আই মাইনাস এফ ও ইন্টু ডেল্টা আর। এফ আই কত, এফ মানে বল, তো বল মানে কি, চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ কত, ইনিশিয়াল চাপ কত, পি আই 4 পাই আর স্কোয়ার, মাইনাস পি ও 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা আর। বা এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পি আই মাইনাস পি ও ইন্টু 4 পাই আর স্কোয়ার ডেল্টা আর। এটা হচ্ছে কৃতকার্য। এই যে তরল ফোঁটাটা ব্যাসার্ধ আর থেকে বাড়িয়ে ডেল্টা আর করলো তার অতিরিক্ত প্রেশারের জন্য, তাহলে সেক্ষেত্রে সে কতটা কৃতকার্য করেছে এইটা। আচ্ছা, সারফেস টেনশন থেকে এর আগে আমরা একটা ফর্মুলা জেনেছি, সেটা হচ্ছে যে কৃতকার্য ইজিক্যাল টু এস, যেটাকে আমরা বলছি পৃষ্ঠটান গুণিত ক্ষেত্রফল বৃদ্ধি, যেটাকে আমরা ডেল্টাই বলছি। তাহলে পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি মানেই হচ্ছে কৃতকার্য, বা এখান থেকে আমরা বলতে পারি এস ইজিক্যাল টু কৃতকার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। এটা এর আগে
ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এখান থেকে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে সারফেস টেনশন হচ্ছে এস, আর পৃষ্ঠটান কত, পৃষ্ঠটান এস, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত না আমার আগে ক্ষেত্রফল যা ছিল পরে হয়েছে আর প্লাস ডেল্টা আর, তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 4 পাই আর প্লাস ডেল্টা আর এর হোল স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার এইটা ছিল আগে ক্ষেত্রফল, পরে হয়েছে এইটা, তাহলে এটা ক্ষেত্রফল বৃদ্ধি করেছে এইটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 4π2r ইন্টু ডেল্টা আর। আমরা এখানে এই ডেল্টা আর এর স্কোয়ারটাকে কী করেছি, ডেল্টা আর এর স্কোয়ারটাকে এটাকে নেগলিজেবল করে দিয়েছি, এটা ক্ষুদ্র মানের জন্য নেগলিজেবল করে দিয়েছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে 1 নম্বর পেলাম আর এই যে 2 নম্বর পেলাম, এই দুটো সমান করে দেবো আমরা, অর্থাৎ পিআই মাইনাস পিও ওই 4πr² ডেল্টা আর সমান এস ইন্টু 4π2r ইন্টু ডেল্টা আর। তাহলে এখান থেকে 4π ডেল্টা আর কেটে গেল, তাহলে একটা আর কেটে গেল, একটা আর থাকবে, তাহলে এখান থেকে এস ইজিক্যাল টু কী আসবে, পিআই মাইনাস পিও বাই 2r, বা যেটা আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে না, এটা আমরা যেটা এখান থেকে পেতে পারি যে পিআই মাইনাস পিও ইজিক্যাল টু এস বাই, এটা হচ্ছে 2s/r, 2s/r, আমরা এই ফর্মুলাটা এখান থেকে পাবো। এবং এটাই হচ্ছে কোনো একটা তরল বিন্দুর অতিরিক্ত চাপের রাশিমালা। তো আমরা কি করেছি, প্রথমে কৃতকার্য বের করেছি, ব্যাসার্ধ আর থেকে ডেল্টা আর হয়েছে, তাহলে কৃতকার্য সমান বল গুণিত স্মরণ করে এই মানটা পেয়েছি। আর দ্বিতীয় ক্ষেত্রে কী করেছি না, পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি মানে কৃতকার্য, দুটো আলাদাভাবে করে দুটো সমান করে দিয়ে এটা পেয়েছি। এটা হচ্ছে কোনো লিকুইড ড্রপের ক্ষেত্রে। আমরা যদি কোনো সোপ বাবুলের ক্ষেত্রে চিন্তা করি, সোপের ক্ষেত্রে চিন্তা করি, সাবান বুদবুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুটো সারফেস থাকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পিআই মাইনাস পিও সমান এখানে একটা 2 দিয়ে গুণ হয়ে যাবে 2s/r, মানে এটা হয়ে যাবে 4s/r। এটা হচ্ছে লিকুইডের মধ্যে যে অতিরিক্ত চাপ, লিকুইডের মধ্যে অতিরিক্ত চাপ বললে সেটা হবে 2s/r, আর যদি সোপ বাবুলের মধ্যে বলে তখন সেটা হবে 4s/r। এটি হচ্ছে অতিরিক্ত চাপের রাশিমালা। আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, যেটাকে আমরা বাংলায় বলছি স্পর্শকোণ বলছি। তো দেখা গেছে যে যদি আমি একটি পাত্রে লিকুইড রাখা আছে, তো সেই লিকুইডের মধ্যে যদি আমি একটা সরু নলকে প্রবেশ করাই, এখানে যদি আমরা জল থাকে এবং আমরা যদি একটা সরু নলকে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে এর ধারের যে প্রান্তটা এটা এইভাবেই রয়েছে, অনুভূমিক না থেকে সামান্য একটু এখানে এইভাবে রয়েছে। আবার যদি আমরা একটা মার্কারি মধ্যে একটা কৈশিক নলকে বা একটা সরু নলকে প্রবেশ করাই, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে যে লিকুইডের সারফেসটা সেটা সামান্য এখানে একটু ডাউন হয়ে আছে, এটাই কথা। এটাকে আমরা বলছি জল রয়েছে, আর এখানে আমরা কি বলেছি, এটা আমরা মার্কারি বলছি। এটা মার্কারি রয়েছে। পারদ, তাহলে পারদের ক্ষেত্রে কি হচ্ছে, জলতলটা নেমে যাচ্ছে, আর জলের ক্ষেত্রে জলতলটা উপরে উঠছে। তো প্রশ্ন হচ্ছে কোনো কঠিন এবং তরলের যে সংযোগ বিন্দু, তাহলে এখানে হচ্ছে জল আর এই কঠিন, এতে সংযোগ বিন্দু কোনটা, এইটা। তাহলে কোনো কঠিনের সঙ্গে তরল যে বিন্দুতে স্পর্শ করে,
কোনো কঠিনের সঙ্গে তরল যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শবিন্দু থেকে তরলের এই যে বক্রতল যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারি, তাহলে সেই স্পর্শক ওই কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকেই আমরা বলি কি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বা স্পর্শকোণ। এক্ষেত্রেও একই রকমভাবে কঠিন এবং তরলের সংযোগস্থল থেকে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ বা থিটা, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। তো আমরা এখানে বলতে পারি যে এই জলের ক্ষেত্রে এই থিটার মানটা আমরা দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রির থেকে কম, আর এক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে স্পর্শকোণ কাকে বলে না, বলতে হবে কঠিন এবং তরলের যে সংযোগস্থল সেই সংযোগস্থল থেকে তরলের বক্রতলে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শক কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকেই আমরা বলছি স্পর্শকোণ। কঠিন এবং তরলের সংযোগ বিন্দু থেকে তরলের বক্রতলে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শ কঠিনের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ। স্পর্শকোণ দু রকমের হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে একটা থিটা 90 ডিগ্রি থেকে কম হতে পারে যেমন জলের ক্ষেত্রে, আর হচ্ছে থিটা 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে। আর যদি আমরা বিশুদ্ধ জল ব্যবহার করি, তাহলে বিশুদ্ধ জল যদি আমরা যদি বিশুদ্ধ জল ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুভূমিকভাবে থাকবে, সেক্ষেত্রে কোনো রকম তরলের ঊর্ধ্বরণ বা অবরোহণ হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে থিটা ইকাল টু 90 ডিগ্রি হলো, এক্ষেত্রে থিটা সমান সূক্ষ্ম কোণ হবে, আর এক্ষেত্রে থিটা সমান 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে এটা স্থূল কোণ হবে। তো দেখা গেছে যে সমস্ত তরলের ক্ষেত্রে এই থিটার মান সূক্ষ্ম কোণ, যে সমস্ত তরলের স্পর্শকোণের মান সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি কম, তারা যদি কোনো রকম মেঝের উপর ওই ফোঁটাটাকে ছেড়ে দেওয়া হয়, আমি যদি জলের ফোঁটা বলি, তাহলে জলের ফোঁটা কিন্তু এইভাবে থাকবে না, জলের ফোঁটাটা আস্তে 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 করে এই তলের উপর ছড়িয়ে পড়বে এবং এই তলটাকে কি করবে ভিজিয়ে দেবে। আর যদি আমরা মার্কারির একটা ফোঁটা নেই, মার্কারি ফোঁটা কিন্তু সহজে এই তলটাকে ভিজিয়ে দেবে না, সে কিন্তু এভাবে গোল হয়ে অবস্থান করবে। অর্থাৎ স্পর্শকোণ দিয়ে আমরা বলতে পারি যে কোনো একটা তরলের ফোঁটা সেটা ওই কোনো একটা মেঝের উপর রাখলে সেটা ওই মেঝের উপর গুটিয়ে থাকবে না ছড়িয়ে পড়বে। জলের ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়বে, আর পারদের ক্ষেত্রে কি হয় না গুটিয়ে থাকবে। কেন না, সেটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে স্পর্শকোণের মান 90 ডিগ্রি থেকে যদি বেশি হয়, তাহলে ওই তরল কিন্তু মেঝের উপর ছড়িয়ে পড়বে না, গুটিয়ে থাকবে। আর যদি 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা ভিজিয়ে দেবে। তাহলে এটা একটা ব্যাপার যে জল যদি আমরা কোনো মেঝের উপর রাখি, তাহলে ওই জলের ফোঁটাটা কিন্তু কি হয় আস্তে আস্তে ওই তলের উপর ছড়িয়ে পড়ে এবং ওই তলটাকে ভিজিয়ে দেয়। পারদের ফোঁটা রাখলে কিন্তু পারদের ফোঁটাটা ওই তলটাকে ভিজিয়ে দেবে না, বরং গুটিয়ে থাকবে। এবং থিটা ইকাল টু যদি 90 ডিগ্রি থেকে কম হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত তরলের ক্ষেত্রে কোনো নল ডোবালে জলের কী হবে ঊর্ধ্বারোহণ হবে। যেমন জলের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কোনো কৈশিক নল প্রবেশ করালে কী হবে না, কোনো কৈশিক নল যদি আমরা এখানে জল আছে, কৈশিক নল যদি আমরা এখানে প্রবেশ করাই, তাহলে অনুভূমিক তল থেকে এখানে সামান্যভাবে জলের লেভেলটা উপরের দিকে উঠে অবস্থান করবে। আবার একই রকমভাবে পারদের ক্ষেত্রে যদি আমরা কোনো একে প্রবেশ করাই, কোনো কৈশিক নল বা কোনো সরু রন্ধ্র বিশিষ্ট নলকে প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলতল মানে পারদের যে অংশটা সেখানে সামান্য নিচে অবস্থান করবে। অর্থাৎ এই ক্ষেত্রে অবনমন হচ্ছে আর এই ক্ষেত্রে ঊর্ধ্বারোহণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওইটা তলকে ভিজিয়ে দেবে এবং সে হচ্ছে ঊর্ধ্বারোহণ হবে। আর থিটা যদি 90 ডিগ্রির বেশি হয়, তাহলে সেক্ষেত্রে গুটিয়ে থাকবে এবং সেটা তার অবনমন হবে। তো এর যে ব্যাখ্যা সেটা আমরা আরেক রকমভাবেও কিন্তু দিতে পারি। কীরকম না, যে কোনো মানে অণুর মধ্যে দু ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আমরা যেটাকে বলি, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স।
এইটা হচ্ছে কোহেসিভ। কোহেসিভের বাংলা হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বল। আর এটা হচ্ছে আসঞ্জন বল। এটা হচ্ছে সংশক্তি বল, এটা হচ্ছে সংশক্তি বল, এটা হচ্ছে আসঞ্জন বল। সংশক্তি বলটা কি না, কোনো একটা তরল নিয়েছি আমি পাত্রে, তাহলে সেই অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। আর এই যে কাঁচের পাত্রে তরলটা নিয়েছে, সেই কাঁচের পাত্রের সঙ্গে অণুগুলোর যে আকর্ষণ বল, দুটো আলাদা অণুর মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে সেম মলিকুল, এটা হচ্ছে সেম মলিকুল, আর এটা হচ্ছে আদার মলিকুল। আদার, এটা হচ্ছে আদার মলিকুল। তাহলে একই অণুর মধ্যে যে বল কাজ করে সেই বলটাকে আমরা বলি সংশক্তি বল, আর আলাদা অণুর মধ্যে যে বল কাজ করে সেটাকে আমরা বলি আসঞ্জন বল বা অ্যাডিসিভ ফোর্স। তো দেখা গেছে যে জলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল আর জল আর এই পাত্রের মধ্যে যে সংশক্তি বল, এই এক্ষেত্রে সংশক্তি বলের মানটা কম। অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল সেটা জল আর এই পাত্রের দেওয়ালের মধ্যে যে অণুগুলো আসঞ্জন বল তার থেকে কম, সেই জন্য এই গুটিয়ে পড়ছে। আর পারদের অণুগুলোর মধ্যে যে আসঞ্জন বল সেটা কিন্তু এই পারদ আর এই যে মেঝে আমরা বলি বা যাই বলি না কেন, মেঝের উপর যখন পারদ ফোঁটাটা ফেলে দিচ্ছি তাহলে এই মেঝের অণুগুলোও তো পারদ ফোঁটাগুলো টানছে, তাহলে এই মেঝের অণু আর এই পারদের অণুর মধ্যে যে বল কাজ করছে সেটাকে আমরা কি বলছি, আসঞ্জন বল বলছি। তাহলে সেই আসঞ্জন বলের মানের থেকে এই পারদের অণুগুলো নিজের যে সংশক্তি বল সেটা বেশি, সেই জন্য সে নিজেকে গুটিয়ে রাখে। তার মানে স্পর্শকোণ দিয়ে আমরা এখানে অনেক কিছু ব্যাখ্যা করতে পারি, যে কোনো তরল, আমরা এখান থেকে এই ব্যাখ্যাগুলো বলতে পারবো যে একটা মেঝের উপর যদি আমরা একটা জলের ফোঁটা ফেলে দিই তাহলে সে কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ে, আর পারদের ফোঁটা পড়লে সে কিন্তু গুটিয়ে যায়। তাহলে এই ব্যাখ্যাটা এইভাবে হতে পারে যে পারদের ফোঁটা গুটিয়ে রাখে এই কারণে পারদ এবং ওই তলের মধ্যে যে স্পর্শকোণ সেটা 90 ডিগ্রি থেকে বেশি, সেই জন্য সে গুটিয়ে থাকে। আর এক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এর আরেকটা ব্যাখ্যা হতে পারে যে এক্ষেত্রে এই জলের অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল, সেই সংশক্তি বলের মানটা এই জলের অণু এবং এই মেঝের যে অণু তাদের মধ্যে যে আসঞ্জন বল তার থেকে কম, অর্থাৎ সংশক্তি বলের মানটা কম হচ্ছে, সেই জন্য সে ছড়িয়ে পড়ছে, নিজেকে গুটিয়ে রাখতে পারছে না। আর এক্ষেত্রে পারদের ক্ষেত্রে কী হচ্ছে, সংশক্তি বলের মানটা বেশি হচ্ছে, কার থেকে না, আসঞ্জন বলের থেকে, সেই জন্য সে হচ্ছে গুটিয়ে রাখছে। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে কোনো তরল কোনো মেঝেকে বা কোনো ফ্লোরকে ভিজে দেবে কিনা তার শর্তটা কি। শর্ত হচ্ছে যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সে ছড়িয়ে পড়বে, অর্থাৎ গুটিয়ে থাকবে না, ভিজিয়ে দিবে। আর যদি স্থূলকোণ হয় তাহলে ভিজে পড়বে না। তার উদাহরণ হতে পারে এইটা। মূলত তরলের যে পৃষ্ঠটান সেখান থেকে স্পর্শকোণ কাকে বলে, এবং স্পর্শকোণ দু রকমের হতে পারে, একটা সূক্ষ্মকোণ হতে পারে, একটা স্থূলকোণ হতে পারে। এবং বিশুদ্ধ জলের ক্ষেত্রে সেই কোণটার মান কত হয়, বিশুদ্ধ জলের ক্ষেত্রে থিটার মানটা হয় 90 ডিগ্রি। এবং কোন তরল ভিজিয়ে দেবে, কোন তরল ভিজাবে না, কোন তরল গুটিয়ে থাকবে, মূলত এই প্রশ্নগুলো এখান থেকে